হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজছে এখন ঘড়িতে ওই 8:30 পৌনে 9টা মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল মিস্টার চক্রবর্তী খেয়ে দিয়ে চলে গেছে অফিসে, আর এখন আমি রান্নাঘরে সবার প্রথমে ঢুকেই বাবা মায়ের জন্য বানিয়ে নিলাম হচ্ছে 2 কাপ চা। আমাদের ঘরে চা খাওয়ার মধ্যে রয়েছে মিস্টার চক্রবর্তী। আমি তো চা খাই না, তাও সে এখন শুধুমাত্র রবিবার করে চা খায়। যবে থেকে সুগার ধরা পড়েছে তবে থেকে ঘরে দুধ চা খাওয়াও সে বন্ধ করে দিয়েছে। অফিসেও 3-4 বার খেত, তবে এখন মাত্র একবার করে কিন্তু খায়। ও নিজে থেকেই এটা বন্ধ করে দিয়েছে। তো সেরকমভাবে তো আমাদের ঘরে ওর জন্য চা করা হয় না, এই বাবা মা আসাতে এখন কিন্তু চা করা হচ্ছে। তবে বাবা মা দুধ চা খায় না, সকালবেলা বিকেলবেলা যে কয়বারই খাক না কেন, মানে দুবারই খায়, দুবারই হচ্ছে লিকার চা। তো এখানে আমিও সাথে একটু বিস্কিট নিয়ে বসে পড়েছি। থাইরয়েডের ওষুধ খেয়ে অনেকটা সময় গ্যাপ হয়ে গেছে, তো এখন আমি বসে পড়েছি। এখন আমরা 3জনে মিলে কিন্তু সকালবেলা এই চা খেতে খেতে গল্প করা যেটা বলে সেটাই করছি। তার সাথে দিদি আর প্যাম্পুর সাথে একটুখানি কথা হয়ে গেল। প্যাম্পুর সাথে কথা না বললে না আমাদের কারোরই যেন ভালো লাগে না, তাই সকালটা ওর সাথেই বেশ খানিকটা গল্প করে মজা করে শুরু করলাম। আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু একটা রবিবার দিনের ভিডিও। তো সকালবেলায় মিস্টার চক্রবর্তীকে অনেকবার বলেছিলাম যে আজকে একটা ভালো ব্রেকফাস্ট করছি, তুমি খেয়ে যাও। তো ও বললো না, তুমি সন্ধেবেলা আমাকে বানিয়ে দিও, কিন্তু আমাকে সকালবেলা রুটি আর একটু ফুলকপি আলু ভেজে দিও। তো সেটাই ওর জন্য করা হয়েছে, ও খেয়ে চলে গেছে। আর আমি চলে এসেছি এখানে সোজা দোকানে। তার কারণ আজকে সকালবেলা বানাবো একটুখানি এগ রোল, তাই ডিম আর টমেটো সসটা শেষ হয়ে গেছিলো ঘরে, সেটাই নিতে এসেছি। আসলে কি বলতো, আমার বাবা কিন্তু এই এগ রোল তারপর মোগলাই এগুলো খেতে একটা সময় ভীষণ ভালোবাসতো। এখন যত বয়স হয়ে গেছে এখন আর এগুলোর প্রতি না আর খাওয়ারের সেই টানটা নেই। তো বাবাকে তাও জিজ্ঞাসা করলাম, বাবা আজকে সকালে এগ রোল করবো, তুমি কি খাবে? তো বাবা বললো করিস একটা, বেশি বড় দেখে করবি না, ছোট দেখেই করবি। তো বাবা রাজি হয়েছে, মা তো খাবে আর আমরা তো এমনিতেই মাঝে মধ্যে বানিয়ে খাই। আর আমার বাবার যেহেতু পেটে প্রবলেম আছে, করোনা হওয়ার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল, তো বেশ কয়েক বছর না ভালোই ভুক্তভোগী হতে হয়েছে। তো সেই কারণের জন্য না বাবা মা দুজনেই বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করে। আমার মা তো বাইরের খাবার খেতই না, ওই খুব জোরজবস্তি করলে আমি আর দিদি তখন একটু আধটু খেত। যা করার সেগুলো আমরা ঘরেই করতাম। তো এখন তো মায়ের বয়স হয়েছে, এখন আর করে খাওয়াটা না হয় না, ওই কোনো রকমে আর কি রান্নাটুকুনি করতে হয়, সেইটুকুনি মাছ ভাত ডাল ভাত এই আর কি করে। তাই ভাবলাম কি আমার কাছে যখন এসেছে আমি না হয় একটুখানি করে খাওয়াই, আর একটা দিন খেলে কিচ্ছু হবে না। বাবা তো প্রথমে একটু ভয় পাচ্ছিল যে যদি গ্যাসের কোনো প্রবলেম হয়। তো আমি বললাম আমি তেল একদমই বেশি দিয়ে পরোটা ভাজি না, এটা একদমই সত্যি কথা। রান্নাতেও আমি এখন তেল অনেক কম করে দিই, তো অল্প তেলেই আমি তোমাকে করে দেবো, একদিন খেলে তোমার কিচ্ছু হবে না। তো সেই কারণের জন্যই আজকের রবিবারের সকালটা আমাদের এগ রোল দিয়ে শুরু হচ্ছে। আর এদিকে দেখো, আমি সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, মা ঘরটা মুছে সুন্দর করে কিন্তু স্নান টান করে এখানে পুজো দিয়ে দিয়েছে। কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মিস্টার চক্রবর্তী অফিস থেকে আসার পথে, আমরা আসার সময় আর কি ঠাকুরের জন্য একটু ফুল আর ফল নিয়েছিলাম। মা এখন সেইটা দিয়েই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিল। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। ঘড়ির কাঁটা তো প্রায় 10টার দিকে বাজতে যায়, বাবার না খিদে পেয়ে গেছে, তো সেই কারণের জন্য চলে এসেছি। বাবাকে বললাম তুমি আগে খেয়ে নাও, মার পুজো দেওয়াটা হয়ে গেলে আমি আর মা দুজনে একসাথে খেয়ে নেব। একসাথেই বানিয়ে নিই, মায়েরও 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, আমারও ততক্ষণে কিন্তু 3খানা রোল করা হয়ে যাবে। তো এদিকে মিস্টার চক্রবর্তীকে না আমি অনেকবার বলেছিলাম যে আমরা খাবো, তুমি খাবে না, তোমাকেও একটু বানিয়ে দিই, তুমি খেয়ে চলে যাও, সময় তো এখনও আছে। তবে না, ও খাবে না, ও সন্ধেবেলাই খাবে। ওকে মানে ও একটু ভালো খায় ফুলকপি আলু ভাজা আর রুটি, তো বললো আমাকে এটাই করে দাও, আমি এটা খেয়ে চলে যাই, তুমি আমাকে সন্ধেবেলা না হয় একটু এগরোল বানিয়ে দিও। এই রান্না করতে করতে জানো তো পুরনো বেশ কিছু কথা মনে পড়ে গেল। যখন আমরা ছোট ছিলাম, এই বিয়ের কয়েক বছর আগে পর্যন্ত মা প্রত্যেক রবিবার দিনকে আমাদের মন পছন্দের মতন কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা বানাতো। আমরা লুচি দিয়ে নয় আলুর দম, নয় আলুর তরকারি, নয় ঘুগনি, নয় ছোলার ডাল এগুলো কিন্তু খেতাম। তখন মা আমাদের পছন্দ মতন বানিয়ে দিত। আর এখন সময় কতটা বদলে গেছে, মা এখন এসছে আমার বাড়িতে, মা বাবাকে এখন বাবা মায়ের পছন্দ মতন রান্না করে আমি খাওয়াচ্ছি। এটা করতেও না আমার
এত ভালো লাগছে কি বলবো। বাবা মা এর আগে আমার কাছে এসে কিন্তু এরকমভাবে থাকেনি। ওই যে 3 বছর আগে যখন এসেছিল তখন এসেছিল বাবা মা গরমকালে, আমি এখানে এসেছিলাম ওই বছরের জানুয়ারি মাসে, আর বাবা মা এসেছিল মার্চের এই এপ্রিলের মাঝামাঝির দিক থেকে, মানে তখন এখানে ভালোই বেশ গরম। তো গরমের জন্য বাবা মা না পেরেছে ঠিক করে খাওয়া দাওয়া করতে, না পেরেছে আমি ঠিক করে রান্নাবান্না করে খাওয়াতে, কারণ এখানে তো গরমটা প্রচণ্ডই পড়ে। আমারও কোনো আইডিয়া ছিল না, আর বাবা মাও এখানে প্রথম তখন এসছে, তো ওই টাইমটাই খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক, এখন ডাক্তার দেখাতে এসছে, ভালো টাইমে এসছি, একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই যেটুকুনি যা পারি আর কি বাবা মাকে একটু করে খাওয়াচ্ছি। আর বাড়িতে যখন যাই ছুটি কাটাতে তখন তো বেশ কয়েকটা দিন বাপের বাড়িতেও থাকা হয়, কিন্তু তখন না মা আর করতে দেয় না, বলে ওখানে তো করিস, এখানে না হয় একটুখানি রেস্ট নে। তখন সত্যি কথা বলতে আমারও না আর ইচ্ছা করে না, তখন ভাবি সত্যিই তো তাই, ওখানেও তো করতে হয়, তাহলে থাক, মায়ের কাছে এসছি যখন কয়েকটা রেস্ট নিই। ওই মাঝে মধ্যে টুকটাক কিছু ইচ্ছে হলে আর কি বানিয়ে তখন ওদের সবাইকে করে খাওয়াই। তবে জানো তো, আমার বাবা আমার হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে যে এত ভালোবাসে আমি সত্যি আগে জানতাম না। এখানে যখন এসেছে আমি একদিন ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে খাইয়েছিলাম, বাবা খেয়ে এত প্রশংসা করেছে, এমনকি এখন বাড়িতে গিয়েও মাঝে মধ্যে মাকে দিদিকে বলে যে জয়ী এত সুন্দর ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছে কি বলবো। আমাকেও ফোন করে বলে যে তুই যখন আসবি একদিনের জন্য হলেও আমাকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে খাওয়াবি। আসলে কি, চিকেনটা বাবা বেশি খায় না, মানে খাই না বলতে গেলে, ওই চিলি চিকেনটুকুনি যা আর কি খায়। আর দিদি ভালো করে একটু রান্না ঠান্না করে দিলে তখন ওই চিকেনের 1 পিস কি 2 পিস মতন খায়। তো চিলি চিকেনটা বাবা ভীষণ ভালো খায়। তো আমার কাছে সেই আবদার করেছে যে তুই যখন বাড়িতে আসবি একদিনের জন্য হলেও আমাকে একটু বানিয়ে খাওয়াবি। এই ছোটো ছোটো আবদারগুলো রাখতে পারলে না এত ভালো লাগে। তো যাই হোক, আমার আজকে রান্না করব বলতে ভুলেই গেছি, আজকে বিরিয়ানি রান্না হবে। আগের সপ্তাহে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো মনেই আছে তোমাদের। তো এই সপ্তাহে করছি হচ্ছে বিরিয়ানি। তো দই ছিল না, বাবাকে বললাম বাবা তুমি তো এখন বেরোচ্ছ, তোমাকে একটুখানি বলবো দোকান থেকে দই এনে দেবে। বাবা তো এক পায়ে রাজি, হ্যাঁ হ্যাঁ বল, দোকানে গিয়ে কি বলবো আমি। তো বলে দিলাম, বাবা দই নিয়ে চলে এসেছে। আর এই দিকে দেখো আমার মায়ের অবস্থা, কোনোভাবেই সে বসে থাকতে পারে না, কোথায় কি কাজ বাকি আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে। আমি তো মাঝখানে খুব রেগে গেছিলাম, আর এখন চলে এসে দেখো মিস্টার চক্রবর্তীর গাড়িটা পরিষ্কার করতে। আসল কথা কি, ও 2 সপ্তাহ ধরে একদমই সময় পাচ্ছে না গাড়িটা পরিষ্কার করার, আর মাঝে মধ্যে একটু গাড়িটা না পরিষ্কার করলেও নয়। তাই মা বলছে ও যখন সময় পায় না তাহলে দে আমাকে বালতিটা আর মগটা বের করে দে, জলের মাথা টানতে পারে না, আমি গাড়িটা ভালো করে ধুয়ে দিচ্ছি। কতবার বারণ করলাম, কিছুতেই শুনবে না, যে না থাক আমি ধুয়ে দিচ্ছি তো কি হয়েছে, ও তো আমার ছেলের মতনই, কিচ্ছু হবে না, তুই বালতি আর মগ আমাকে বের করে দে। তো এই নিয়ে তো অনেকক্ষণ চলে এসে এখন চলে এসছে ঘরে। মিসেস চক্রবর্তী কালকে কথায় কথায় আমাকে জিজ্ঞাসা করেছিল যে কাঁচা পেঁপে ঘরে আছে নাকি। মা বাবা নিয়ে এসছে, আর কি একটু শুক্তো করেছিলাম, তো শুক্তোর জন্য পেঁপে লাগে, আমরা তো এখানে কাঁচা পেঁপে পাই না, তাই মা আর বাবা কাঁচা পেঁপে আর কি নিয়ে এসেছে। আর আমরা নিয়ে এসেছিলাম এখান থেকে কাঁচা আম, বাবা যেহেতু চাটনি খেতে ভালোবাসে। তো যাই হোক, আর গতকাল রাত্রেবেলা মিস্টার চক্রবর্তী আমাকে জিজ্ঞাসা করলো যে কাঁচা পেঁপে কি আছে, তো আমি বললাম হ্যাঁ আছে। ওরা আগে কাঁচা পেঁপে মাখা খেত, মানে ছোট যখন ছিল, চর্দি বর্দি ও যখন ছোট ছিল তখন ওরা কাঁচা পেঁপে মাখা খেত, আমি কিন্তু কোনোদিনও খাইনি। তো এখন তার মনে হয়েছে একটু কাঁচা পেঁপে মাখা করে খাবে। তো আমি তো মাখতে পারি না, সত্যি কথা, আমি খাইও নি কোনো দিন, কী দিয়ে মাখবো তাও আমি জানি না। তারপর শুনলাম আমার মা নাকি ছোটোবেলায়, মায়ের ছোটোবেলাতেও মা এরকম কাঁচা পেঁপে ঘষে বা পাতলা পাতলা করে কেটে তেঁতুল দিয়ে এরকমভাবে আর কি খেত। তা এখানে আমি একবারও মাকে বলিনি, মা নিয়ে বসে পড়েছে এখন কাঁচা পেঁপেটা ঘষতে, মাখা করবে তার জামাইয়ের জন্য। তো তার সাথে কি নিয়েছে, গন্ধরাজ লেবু, তার সাথে থাকবে একটুখানি লেবুর রস আর নুন, যেরকম যা লাগে, নুন মিষ্টি কাঁচা লঙ্কা এই দিয়ে মাখবে। আর এদিকে দেখো আমার মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে, তবে কড়াইটা একটু ছোট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার ভাতটাও রেডি। বিরিয়ানি করব বললামই, তো তারপরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তো ভিডিও করতে গেলে আরও বেশ কিছুটা সময় লাগতো, তো সেই কারণের জন্য ভিডিও করিনি। এখানে বাবা বসে পড়েছে খেতে, আর মিস্টার চক্রবর্তী সবাই ঢুকেছে, স্নান করতে গেছে। তো বাবার যেহেতু খেতে একটু সময় লাগে, তো সেই কারণের জন্য বাবাকে একটু আগে দিয়ে দিই, বাবার খাওয়া হয়ে গেলে আমরা 3জন একসাথে বসি আর কি খেতে। তো এই যে বাবার খাওয়া হয়ে গেছে, মা এখন বিরিয়ানিটা বেড়ে নিচ্ছে। আর বিরিয়ানিটা যে করেছি না, এটাও কিন্তু আমি একদম অল্প মশলা টশলা দিয়ে করেছি, কারণ
বাবা যেহেতু খাবে, বললামই পেটের প্রবলেম ছিল, তো খুব একটা তেল ঝাল মশলা খায় না, দেখে বুঝতেই পারছো যে খুব হালকা মশলাতেই করেছি, তবে কিন্তু বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর তার সাথে ছিল চিকেন কষা, আর তার সাথে ছিল হচ্ছে রায়তা। আমরা তো চিকেন কষা দিয়ে খাই না, অন্তত আমার এখন আর খুব একটা ভালো লাগে না চিকেন কষা দিয়ে খেতে। আমার রায়তাটা হলেই না এখন হয়ে যায়। রায়তাটা এখন আগে খেতাম না, এখন এত ভালো লাগে বিরিয়ানির সাথে খেতে, কি বলবো। তো যাই হোক, এখানে বসে পড়েছি খেতে, তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে তারপর কিন্তু সবাই মিলে দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি। আজকে বাবা মাকে নিয়ে যাচ্ছি আমাদের কাছাকাছির মধ্যে একটা বজরংবলীর মন্দির আছে আর একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওই দুটো মন্দিরে ঘুরতে নিয়ে যাচ্ছি। প্রথমেই বলেছিলাম যে বাবার শরীরটা খুব একটা বেশি ভালো নেই, বেশি দূরে যেতে পারবে না, তার উপর হচ্ছে মিস্টার চক্রবর্তীর এই মুহূর্তে কাজের চাপ প্রচণ্ড, যে ও যে ছুটি করে কোথাও দূরে নিয়ে যাবে, মানে আমরা যে বিচে যাই, সে বিচে গেলেও তো একটুখানি সময় লাগে যেতে, সেখানে পর্যন্ত ও আর কি যেতে পারলো না, এবারে টাইমটা দিতে পারলো না, কাজের এত চাপ। আর বাবাও শুনে বললো আগে কাজের জায়গাটা ঠিক রাখলে তারপরে কিন্তু সব ঘোরাফেরা হবে, তো কোনো অসুবিধা নেই, পরে যখন আসবো আবার না হয় তখন তোরা পরে ঘুরতে নিয়ে যাস। তো যাই হোক, এখানে আমরা বেরিয়ে পড়েছি, আমি মা বাবা যাচ্ছি অটো করে, আর মিস্টার চক্রবর্তী কিন্তু গাড়িতে করেই যাচ্ছে। তো এখানে যেতে যেতে এত সুন্দর লাগছে রাস্তাটা, কি বলবো। দেখো সূর্যটা দেখে বুঝতে পারছো, এখন কিন্তু প্রায় 6টা বেজে গেছে, এখনও কিন্তু এখানে সন্ধে হয়নি, আর এই সময়টা এখানে এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, অটোতে করেই যাচ্ছিলাম আমরা, আর আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম যে এখানে প্রত্যেক রবিবার আমরা গাড়ি নিয়ে রবিবার বিকেলবেলা করে ঘুরতে বেরোই, ওই 5টা সাড়ে 5টার সময় বেরিয়ে যাই, বাড়িতে ঢুকি 7:30 8টার সময়। এই একটা দিনই থাকে যে একটুখানি গাড়ি করে এদিক ওদিক ঘুরতে যাই। তো মাকে এটাই দেখাচ্ছিলাম, দেখো এদিকে আমরা বাজার করতে আসি, এখানে এটা পাওয়া যায়, ওখানে ওটা পাওয়া যায়, কারণ এতদিন তো মা সব ভিডিও কলে শুনতো যে আমরা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আর এখন যখন চোখের সামনে এসছে তাই দেখাচ্ছি এদিকের রাস্তাঘাটগুলো, যে এই রাস্তা দিয়ে আমরা বাজারে যাই, এই রাস্তা দিয়ে আমরা এই ফুচকা খেতে যাই, এইগুলো। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি প্রথমে বজরংবলীর মন্দিরের সামনে। এখনও মিস্টার চক্রবর্তী কিন্তু আসেনি। আর এই বজরংবলী মন্দিরে জানো তো একটা ছোট্ট কথা আছে, মানে আমরা এই মন্দিরের দর্শন কিভাবে পেয়েছি সেটা বড়ই অদ্ভুত, পরের ভিডিওতে বলবো, এখন বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানে মিস্টার চক্রবর্তীও চলে এসেছে, ওর জন্যই আমরা ওয়েট করছিলাম, আর এখানে কিন্তু সবাই মিলে এখন যাচ্ছি বজরংবলী মন্দিরের ভেতরে। তবে এখানের মন্দিরগুলোর ভেতরে না ভিডিও কোনো রকমভাবেই করতে দেয় না, তো সেই কারণের জন্য মন্দিরের ভেতরের ভিডিও আমি করতে পারবো না, কিন্তু বলতে পারবো বজরংবলীর একটা বিশাল বড় মূর্তি, মানে বিশাল বড়, মানে বিশাল বড়। তোমরা মন্দিরের চূড়োটা দেখলে আশা করি গেস করতে পারবে ঠিক কত বড় মূর্তি হতে পারে। প্রায় ধরো একতলা বাড়ি বা দুতলা বাড়ির সমান হচ্ছে বজরংবলীর মূর্তি, এত বড়। মানে আমরা প্রথম দেখে পুরো অবাক হয়ে গেছিলাম যে এত বড় মানে ঠাকুরের মূর্তি আমি আগে কখনো অন্তত দেখিনি। তো যাই হোক, এখানে চলে এসেছি, বাবা মা আর কি জুতো টুতো খুলছে, জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। মন্দিরটা জানো তো অনেক বড় ছিল, আর ভেতরে রাধাকৃষ্ণ ঠাকুর ছিল, রাম সীতা মায়ের আর কি মূর্তি ছিল, আর বজরংবলীর যে দরজাটা, মেন দরজাটা, সেটা বন্ধ ছিল। ওই 6টা 10-15 নাগাদ খুললো, ভালোভাবে ঠাকুর দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি শিব ঠাকুরের মন্দিরে। ওটা আমাদের ঘরের কাছাকাছির মধ্যে পড়ে, অবশ্য আমরা এত যাতায়াত করেছি তাই আমাদের মনে হয় ঘরের কাছাকাছি, তবে হেঁটে আসতে গেলে কিন্তু মিনিমাম 1-1.5 ঘন্টা হাঁটতে হবে, তো বাবা মার পক্ষে তো সম্ভব না, তো সেই কারণের জন্য অটো করেই আর কি আমরা যাচ্ছি। আর মানে ওই বজরংবলীর মন্দিরের থেকে শিব ঠাকুরের মন্দিরের ডিস্টেন্সটা কিন্তু খুব বেশি না, ওই 15-20 মিনিট মতন লাগে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু শিব ঠাকুরের মন্দিরের সামনে চলে এসেছি, আর এই মন্দিরটাও কিন্তু ভীষণ বড় মন্দির। হ্যাঁ, এই মন্দিরের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আগে, বেশি আর কি করতে দেয়নি মন্দিরের ভেতরের ভিডিও, তো সেই কারণের জন্য আর কি তারপর থেকে মন্দিরের ভিডিও করি না। তো এখানে মিস্টার চক্রবর্তীও চলে এসছে, আর মা বললো যে আমি পুজো দেবো, তুমি আমি টাকা দিচ্ছি, তুমি ডালাটা কিনে দাও। মা তো আর বাবা হিন্দি বলতে পারে না, তো এখানে ওই দাঁড়িয়েছে ডালা কেনার জন্য। তো চলো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। টাটা।